আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ৪৫তম এবং বর্তমান ৭৭তম প্রেসিডেন্ট জন ট্রাম্পের জীবনীর নবম পর্ব, এ সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, প্রাথমিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-19 এর প্রথম নিশ্চিত হওয়া কেস ২০শে জানুয়ারি ২০২০-এ রিপোর্ট করা হয়েছিল। প্রভাবটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মানবসেবা এইচএইচএস সেক্রেটারি অ্যালেক্স আজারের ৩১শে জানুয়ারি ২০২০-এ একটি জনস্বাস্থ্য জরুরি ঘোষণা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ক্রমাগত জনস্বাস্থ্য সতর্কতা উপেক্ষা করেন এবং প্রশাসনের সচিব আজারের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জানুয়ারি এবং ফেব্রুয়ারি জুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রাদুর্ভাবের অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনার উপর দৃষ্টি নিবন্ধন করেছিলেন। ফেব্রুয়ারি ২০২০ সনে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য জোর দিয়ে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটি ইনফ্লুয়েঞ্জার চেয়েও কম মারাত্মক ছিল, খুব নিয়ন্ত্রণে ছিল এবং শীঘ্রই শেষ হয়ে যাবে। ১৯শে মার্চ ২০২০-এ ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বব উডওয়ার্ডকে বলেছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে এটা খেলছেন কারণ আমি আতঙ্ক তৈরি করতে চাই না। মার্চের মাঝামাঝি সময়ে বেশিরভাগ বৈশ্বিক আর্থিক বাজারগুলি মহামারীর প্রতিক্রিয়ায় গুরুতরভাবে সংকোচন করে। ৬ মার্চ ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সম্পূরক বরাদ্দ আইনে স্বাক্ষর করেন, যা ফেডারেল সংস্থাগুলির জন্য জরুরি অর্থায়নে ৮.৩ বিলিয়ন প্রদান করে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোভিড-19কে একটি মহামারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং ট্রাম্প ইউরোপের বেশিরভাগ অংশের জন্য আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, যা ১৩ মার্চ কার্যকর হয়। একই দিনে ডোনাল্ড ট্রাম্প একটি দেশব্যাপী ওভাল অফিসের ঠিকানায় ভাইরাসের প্রথম গুরুতর মূল্যায়ন দেন। প্রাদুর্ভাবটিকে ভয়াবহ কিন্তু একটি অস্থায়ী মুহূর্ত বলে অভিহিত করেন এবং বলেন যে কোনো আর্থিক সংকট ছিল না। ১০ মার্চ ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সম্পদ মুক্ত করে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যে কেউ একটি পরীক্ষা করতে চায় একটি পরীক্ষা পেতে পারে, যদিও পরীক্ষার প্রাপ্যতা গুরুতরভাবে সীমিত। ২২শে এপ্রিল ডোনাল্ড ট্রাম্প অভিবাসন কিছু ফর্ম সীমাবদ্ধ একটি নির্বাহী আদেশ স্বাক্ষরিত বসন্তের শেষ দিকে এবং গ্রীষ্মের শুরুতে সংক্রমক এবং মৃত্যুর সাথে সাথে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। ডোনাল্ড ট্রাম্প মহামারীর সম্পর্কে তার প্রাথমিক মূল্যায়ন অত্যাধিক আশাবাদী বা রাষ্ট্রপতির নেতৃত্বে প্রদানের তার ব্যর্থতা স্বীকার করার পরিবর্তে রাজ্যগুলিকে দোষারোপ করার একটি কৌশল গ্রহণ করেছিলেন। হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্ক ফোর্স। ডোনাল্ড ট্রাম্প ২৯শে জানুয়ারি ২০২০-এ হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করেন। মার্চের মাঝামাঝি শুরুতে ডোনাল্ড ট্রাম্প একটি দৈনিক টাস্ক ফোর্স প্রেস কনফারেন্স করেন। চিকিৎসা বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যোগ দেন। কখনো কখনো অপ্রমাণিত চিকিৎসা প্রচার করে তাদের সাথে দ্বিমত পোষণ করেন। ডোনাল্ড ট্রাম্প ব্রিফিংয়ের প্রধান বক্তা ছিলেন, যেখানে তিনি মহামারীতে তার নিজের প্রতিক্রিয়ার প্রশংসা করেছিলেন। প্রায়শই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি প্রার্থী জো বাইডেনের সমালোচনা করেছিলেন এবং পেসকে নিন্দা করেছিলেন। ১৬ মার্চ ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেন যে মহামারী নিয়ন্ত্রণ ছিল না এবং যে মাসগুলিতে দৈনন্দিন জীবনের ব্যাঘাত ঘটতে পারে এবং একটি মন্দা ঘটতে পারে। কোভিড-19 বর্ণনা করার জন্য তার চীনা ভাইরাস এবং চাইনা ভাইরাস এর বারবার ব্যবহার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনা করেছেন। এপ্রিলের শুরুর দিকে মহামারীটি খারাপ হওয়ার সাথে সাথে এবং তার প্রশাসনের প্রতিক্রিয়ার সমালোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রাদুর্ভাব পরিচালনার কোনো ভুল স্বীকার করতে অস্বীকার করেন।
পরিবর্তে মিডিয়া, গণতান্ত্রিক রাজ্যের গভর্নর, পূর্ববর্তী প্রশাসন, চীন এবং WHO-কে দোষারোপ করেন। দৈনিক করোনা ভাইরাস ট্রান্সফোর্স ব্রিফিং এপ্রিলের শেষ দিকে শেষ হয়েছিল। একটি ব্রিফিংয়ের পরে যেখানে ডোনাল্ড ট্রাম্প কোভিড-19-এর চিকিৎসার জন্য একটি জীবাণুনাশক ইনজেকশন দেওয়ার বিপজ্জনক ধারণা পরামর্শ দিয়েছিলেন, মন্তব্যটি চিকিৎসা পেশাদার দ্বারা ব্যাপকভাবে নিন্দা করা হয়েছিল। মার্চ মাসের গোড়ার দিকে ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস ট্রান্সফোর্সের ফেজ আউট এবং অর্থনীতি পুনরায় খোলার কেন্দ্রিক অন্য একটি গ্রুপের সাথে প্রতিস্থাপনের প্রস্তাব করেছিলেন। একটি প্রতিক্রিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রান্সফোর্স অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। মে মাসের শেষের দিকে করোনা ভাইরাস ট্রান্সফোর্সের সহযোগী তীব্রভাবে হ্রাস পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি তারা উপসর্গ দেখায় না, কারণ উপসর্গহীন মানুষ এখনও ভাইরাস ছড়াতে পারে। আগস্ট 2020 সনে CDC নিঃশব্দে পরীক্ষার জন্য তার সুপারিশ কমিয়ে দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যারা ভাইরাসের সংস্পর্শে এসেছে কিন্তু লক্ষণ দেখাচ্ছে না অগত্যা তাদের পরীক্ষার প্রয়োজন নেই। CDC বিজ্ঞানীদের ইচ্ছার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপে HHS রাজনৈতিক নিয়োগকারীরা নির্দেশিকা পরিবর্তন করছিলেন। এই রাজনৈতিক হস্তক্ষেপের রিপোর্ট করার পরদিন পরীক্ষার নির্দেশিকাটি তার মূল সুপারিশ পরিবর্তিত হয়েছিল। জুনের মাঝামাঝি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক কোভিড-19 কেসে ইতিবাচক পরীক্ষার ফলাফল ক্রমবর্ধমান শতাংশ সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প 2020 সনের জুলাইয়ের প্রথম দিকে তার মিথ্যা দাবি সহ মহামারীকে কমিয়ে চলছে যে 99% কোভিড-19 কেস সম্পূর্ণ নিরীহ। ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে শুরু করলেন যে সমস্ত রাজ্যের উচিত পতনের মধ্যে ব্যক্তিগত শিক্ষা পুনরায় শুরু করা, যদিও রিপোর্ট করা মামলার জুলাই স্পাইক। স্বাস্থ্য সংস্থার উপর রাজনৈতিক চাপ ডোনাল্ড ট্রাম্প বারবার ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলিকে তার পক্ষপাতী পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, যেমন অপ্রমাণিত চিকিৎসা অনুমোদন করা বা ভ্যাকসিন অনুমোদন দ্রুত করা। HHS-এ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক নিয়োগকারীরা জনসাধারণের কাছে CDC যোগাযোগের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা ডোনাল্ড ট্রাম্প দাবিকে ক্ষুণ্ণ করেছিলেন যে মহামারী নিয়ন্ত্রণে ছিল। CDC অনেক পরিবর্তন প্রতিরোধ করেছে, কিন্তু ক্রমবর্ধমানভাবে HHS কর্মীদের নিবন্ধনগুলি পর্যালোচনা করার এবং প্রকাশের আগে পরিবর্তনের পরামর্শ দেওয়ার অনুমতি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রমাণ ছাড়াই অভিযোগ করেন যে FDA বিজ্ঞানীরা একটি গভীর রাষ্ট্র তার বিরোধিতা করে এবং তাকে রাজনৈতিকভাবে আঘাত করার জন্য ভ্যাকসিন ও চিকিৎসা অনুমোদনে বিলম্ব করে। হোয়াইট হাউসের প্রাদুর্ভাব 2রা অক্টোবর 2020-এ ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে তিনি হোয়াইট হাউসের প্রাদুর্ভাবের অংশ কোভিড-19 এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। সেই দিন পরে ডোনাল্ড ট্রাম্প ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানা গেছে জ্বর এবং শ্বাসকষ্টের কারণে। ডোনাল্ড ট্রাম্প অ্যান্টিভাইরাল এবং পরীক্ষামূলক অ্যান্টিবডি ঔষধ এবং একটি স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প 5ই অক্টোবর হোয়াইট হাউস ফিরে আসেন, এখনও সংক্রামক এবং অসুস্থ। ডোনাল্ড ট্রাম্প চিকিৎসার সময় এবং পরে তিনি ভাইরাসকে হ্রাস করতে থাকেন। 2021 সনে এটি প্রকাশিত হয়েছিল যে তার অবস্থা আরও গুরুতর ছিল। তিনি বিপজ্জনকভাবে কম রক্তের অক্সিজেন মাত্রায়, একটি উচ্চ জ্বর এবং ফুসফুসে অনুপ্রবেশ একটি গুরুতর ক্ষেত্রে ইঙ্গিত ছিল। জানুয়ারি 2021 সনে ডোনাল্ড ট্রাম্প একটি কোভিড-19 টিকা পেয়েছিলেন। 2020 সনে রাষ্ট্রপতি প্রচারের উপর প্রভাব জুলাই 2020 নাগাদ ট্রাম্প কোভিড-19 মহামারী পরিচালনা করা রাষ্ট্রপতি নির্বাচনের একটি প্রধান ইস্যু হয়ে ওঠে। বাইডেন মহামারীকে কেন্দ্রীয় সমস্যা তৈরি করতে চেয়েছিলেন। পোল পরামর্শ দিয়েছেন যে ভোটাররা তার মহামারী প্রতিক্রিয়ার জন্য ট্রাম্পকে দোষারোপ করছেন এবং ভাইরাস সম্পর্কিত তার বক্তব্যকে অবিশ্বাস্য করছে। একটি ইপসোস ABC নিউজ পোল ইঙ্গিত করে যে ভোটারদের 65% তার মহামারীর প্রতিক্রিয়া অস্বীকৃতি জানিয়েছে। প্রচারণার শেষ মাসগুলিতে ট্রাম্প বারবার বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মহামারী পরিচালনার ক্ষেত্রে বাঁক ঘুরিয়েছে। ক্রমবর্ধমান সমস্যা এবং মৃত্যু সত্ত্বেও
তেসরা নভেম্বর নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একদিনে 1 লক্ষেরও বেশি মামলা হয়েছে। তদন্ত। ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণ করার পর ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা, ট্রানজিশন এবং উদ্বোধন, তার প্রেসিডেন্সির সময় গৃহীত পদক্ষেপ, তার ব্যক্তিগত ব্যবসা, ব্যক্তিগত কর এবং দাতব্য ফাউন্ডেশনকে কভার করতে তদন্তের সাথে বিচার বিভাগ এবং কংগ্রেশনাল যাচাই বাছাইয়ের বিষয় ছিল। 10টি ফেডারেল ফৌজদারি তদন্ত, 8টি রাজ্য এবং স্থানীয় তদন্ত এবং 12টি কংগ্রেশনাল তদন্ত ছিল। এপ্রিল হাউস ওভারসাইট কমিটি ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক, ডয়েচ ব্যাংক এবং ক্যাপিটাল ওয়ান এবং তার অ্যাকাউন্টিং ফার্মের মাজার্স ইউএসএ থেকে আর্থিক বিবরণ চেয়ে ছাপ্পনা জারি করেন। ট্রাম্প ব্যাংক মাজার এবং কমিটির চেয়ার এলিজা কামিংসকে প্রকাশ প্রতিরোধের জন্য মামলা করেন। মে মাসে ডিসি ডিস্ট্রিক্ট কোর্টে বিচারক অমিত মেহতা রায় দিয়েছিলেন যে মাজারের অবশ্যই ছাপ্পনা মেনে চলতে হবে এবং নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালতের বিচারক এডগার্দো রামোস রায় দিয়েছিলেন যে ব্যাংকগুলিকেও মেনে চলতে হবে। ট্রাম্পের অ্যাটর্নিরা আপিল করেন। সেপ্টেম্বর 2022 সনে কমিটি এবং ডোনাল্ড ট্রাম্প মাজার সম্পর্কে একটি মীমাংসা করতে সম্মত হন এবং অ্যাকাউন্টিং ফার্ম নথিগুলি ফিরিয়ে দিতে শুরু করে। রাশিয়ার নির্বাচনের হস্তক্ষেপ। জানুয়ারি 2017 আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলি CIA, FBI এবং NSA জাতীয় গোয়েন্দা ডিরেক্টর দ্বারা প্রতিনিধিত্ব করা যৌথভাবে উচ্চ আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে রাশিয়ার সরকার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পক্ষে 2016 সনের রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। মার্চ 2017 FBI ডিরেক্টর জেমস কমি কংগ্রেসকে বলেন, FBI আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স মিশনের অংশ হিসাবে রাশিয়ার সরকার 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টা তদন্ত করছে। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি মধ্যে যে কোনো লিঙ্কে প্রকৃতি তদন্ত অন্তর্ভুক্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রচারণা এবং রাশিয়া সরকারের সাথে এবং প্রচারণা এবং রাশিয়া প্রচেষ্টার মধ্যে কোনো সমন্বয় ছিল কি না অনেক সন্দেহজনক। ডোনাল্ড ট্রাম্প সহযোগী এবং রাশিয়ান কর্মকর্তা এবং গুপ্তচরদের মধ্যে সংযোগ খুঁজে পাওয়া গেছে এবং ম্যানাফোর্ট, ফ্লিন এবং স্টোন সহ রাশিয়ান এবং টিম ট্রাম্প এর মধ্যে সম্পর্ক ব্যাপকভাবে সংবাদ মাধ্যমে রিপোর্ট করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সদস্যরা এবং তার ওয়েবসাইটে হাউসে কর্মীরা, বিশেষ করে ফ্লিন, নির্বাচনের আগে এবং পরে উভয়ই রাশিয়ার কর্মকর্তাদের সাথে যোগাযোগ ছিল। 29 ডিসেম্বর 2019 ফ্লিন একই দিনে আরোপিত নিষেধাজ্ঞাগুলি সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকে সাথে কথা বলেছিলেন। ফ্লিন পরে বিতর্কের মধ্যে পদত্যাগ করেন যে তিনি প্রেসকে বিভ্রান্ত করছিলেন কিনা। ডোনাল্ড ট্রাম্প কিসলিয়াকে এবং সের্গেই ল্যাভরভকে মে 2017 বলেছিলেন যে তিনি মার্কিন নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা একটি ষড়যন্ত্র তথ্য প্রচার করেছিলেন যে রাশিয়ার পরিবর্তে ইউক্রেন 2016 সনে নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, যা ইউক্রেনকে ফ্রেম করার জন্য রাশিয়াও প্রচার করেছিল। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 9ম পর্ব এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45 এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনীর 10ম পর্ব দেখার জন্য আপনার আমন্ত্রিত। এখানেই বিদায় নিচ্ছি। RS টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।